ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আলোচ্য বিষয় হচ্ছে এসএসসি সিজিএল পিওয়াইকিউ 2022-23-এ 2022 এবং 23-এর মধ্যে যে সিজিএল টায়ার 1 হয়েছিল তার আমরা জিএস আলোচনা করব। কেন? তার কারণ হচ্ছে সেপ্টেম্বরে আবার হচ্ছে টায়ার 1 আছে 2024-এর। ওকে, সেই জন্য এই সিজিএল এর পিওয়াইকিউগুলো ভীষণ ইম্পর্টেন্ট হবে এবং যারা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, যে কোনো সে এমটিএস হোক, জিডি হোক, যাই করে হোক না কেন, এসএসসির এক্সাম মানেই হচ্ছে তোমাকে পিওয়াইকিউ সব পরীক্ষারই দেখতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট কারণ, সেটা হচ্ছে সেপ্টেম্বরে আমাদের হবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় এক্সাম, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস। এখানে ভোরে ভোরে স্ট্র্যাটেজি আসে, যেগুলো হচ্ছে এসএসসিরও একটি বলবো যে জিএস এর বেস। তো এসএসসির কোশ্চেন এবং পিএসসির মিসলেনিয়াসের যে স্ট্র্যাটেজিকে অনেকটা মিল রয়েছে, তাই পিএসসি মিসলেনিয়াস করতে গেলে, তোমার ক্র্যাক করতে গেলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে। আমি ডিটেলড আলোচনা করব। এটা হচ্ছে সেট নাম্বার 1। ওকে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা যারা প্রিপারেশন করছে, সেটা এসএসসি হোক এবং হচ্ছে মিসলেনিয়াস হোক। তাহলে আমি মোটিভেশন পাবো, লাইক দিলে এটা হচ্ছে তোমার অ্যালগরিদমে আসবে, ভিউজ বাড়বে এবং কি করব, আমি এই সেটগুলো কন্টিনিউ করার সাহস পাবো। ওকে, তো চলো শুরু করি। আমার নাম রঞ্জিত বর্মন, ক্লাস চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, প্রথম প্রশ্ন বলছে দ্য টার্ম ব্যাকস্টিক ইজ ইউজড ইন হুইচ অফ দ্য ফলোইং গেমস অ্যান্ড স্পোর্টস। দেখো, এখানে টপিকগুলো তোমাকে আমি বলতে যাব যে কোন কোন টপিক তোমাকে মুখস্থ করতে হবে। এখানে একটা টপিক বলছে স্পোর্টস রিলেটেড। স্পোর্টসের টার্মসগুলো, যে বিভিন্ন গেমসে যে টার্মগুলো হয়, সেই টার্ম রিলেটেড একটা কোশ্চেন পিএসসি মিসলেনিয়াস এবং হচ্ছে এসএসসিতে আসবে, ভীষণ কমন। তো বলছে ব্যাকস্টিক ব্যবহার করা হয়, তো মনে রাখবে কিভাবে স্টিক দিয়ে খেলা হয় কোন গেম। এখানে হকি, অপশন নাম্বার এটা বি, হ্যাঁ এটা সি। আচ্ছা, হকিতে হয় খেলা, তো উত্তরটা আমি বলে দিলাম, হকি হচ্ছে স্টিক দিয়ে খেলা হয়, এই জন্য এটাকে বলা হয় ব্যাকস্টিক। এটা একটা তোমার হচ্ছে কি হয়, পেনাল্টির সময় এইটা তোমার দেয়া হয়, এই টার্মটা ইউজ করা হয়। ওকে, এছাড়াও হকিতে আরো কিছু রয়েছে টার্মস, যেমন মনে রাখবে অবশ্যই ভীষণ ইম্পর্টেন্ট, সার্কেল, বুলি, তারপরে মনে রাখবে চার্জিং। ওকে, আর কি মনে রাখবে হচ্ছে ফ্লিক, ড্র্যাগ, ফ্লিক। ওকে, আর কি মনে রাখবে হচ্ছে চিপ। আর আপাতত হ্যাঁ আরেকটা আছে ক্রাম্পস। এগুলো হচ্ছে হকির কিছু ইম্পর্টেন্ট টার্মস। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করব, যে বলছে হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল ইন পাঞ্জাব। আচ্ছা, আরেকটা কথা বলি, যে প্রথম হকির ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা কে জিতেছিল? পাকিস্তান। মানতে না চাইলেও আমাদের পড়তে হবে যে পাকিস্তানি প্রথম হকি ওয়ার্ল্ড কাপটা জিতেছিল। ওকে, আচ্ছা পরের প্রশ্ন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ফেস্টিভ্যাল ইন পাঞ্জাব। ফেস্টিভ্যাল থেকে কোশ্চেন্স, একটা টপিক আরেকটা বললাম, একটা স্পোর্টস গেল, একটা হচ্ছে তোমার ফেস্টিভ্যাল। ওকে, এগুলো স্ট্র্যাটেজিকের কিন্তু হট টপিক, সব সময়ের জন্য আসে। তো পাঞ্জাবের একটা ফেস্টিভ্যাল বলো যেটা ওরা সেলিব্রেট করে, কমেমোরেট করবার জন্য, ওকে কোন সময়, একে খালসা পন্থ আমরা জানি। এটা হচ্ছে 1699-এ 1699 সালে দশম গুরু নাম কি ছিল? গুরু গোবিন্দ সিংহ, তিনি এটা বানিয়েছিলেন। ওকে, খালসা পন্থ। আর সেইটাকেই সেলিব্রেট করবার জন্য বা কমেমোরেট করবার জন্য ওরা একটা উৎসব চালু করেছিল, সেটা হচ্ছে তোমার বৈশাখী উৎসব। এইটা হয় হচ্ছে ঠিক আমাদের সময়, আমাদের এখানকার যে তোমার পয়লা বৈশাখ হয়, বৈশাখ মাসের নতুন নববর্ষ, ওদেরও সেম, শিখদের নিউ ইয়ার এটা। ওকে, শিখ নিউ ইয়ার, আর টাইমটাও সেই একই রকম, ওই 14 থেকে 15 এপ্রিল। ওকে, আচ্ছা আর লোরি ফেস্টিভ্যাল হচ্ছে এটা হচ্ছে পৌষ সংক্রান্ত, মানে হচ্ছে তোমার মকর সংক্রান্তিতে হয় আমাদের পৌষ মাসে, মকর সংক্রান্তি। ওকে, মকর সংক্রান্তির সময় হয়। তিজ ফেস্টিভ্যাল, এটা লোরি বললাম তো, হ্যাঁ তিজ ফেস্টিভ্যাল হচ্ছে তোমার একটা থিয়ান ফেস্টিভ্যালও বলা হয়, একটা মনসুনের সময়, এটাকে আরেকটা নাম হচ্ছে তিয়ান আর মনসুন। ওকে, আর হোলা মোল্লা বেশ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই হোলা মোল্লা। এটা হচ্ছে তোমার এই চারটেই হচ্ছে পাঞ্জাবের। হোলা মোল্লা হচ্ছে তোমার হোলির সময় হয়, ওকে মার্চে।
আর ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন বলছে হোয়াট থিম ওয়াজ ডেডিকেটেড টু সেলিব্রেট দ্য সেকেন্ড ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। বলছে সেকেন্ড ইন্টারন্যাশনাল যোগা ডে বা যোগ দিবসের থিম বলো। প্রত্যেক বছর একটা করে আলাদা আলাদা করে থিম হয়, সেই থিমটা চাইছে এখানে, ঠিক আছে, থিম বলো। তো এটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এখন আমাদের দরকার নেই, তার কারণ আমরা এখান থেকে কিছু স্ট্র্যাটেজিকে বের করব। যেমন সবার প্রথমে বলবো যে যোগা ডে কবে পালন করা, প্রত্যেকে জানি আমরা 21শে জুন। 21শে জুন কিছুদিন আগে গেল। এটা কত সাল থেকে প্রথম পালন করা হচ্ছে? এটা পালন করা হচ্ছে 2015 সাল থেকে এটা পালন করা হয় যোগ দিবস। ওকে, আচ্ছা, আর এই বছর মানে হচ্ছে 2024-এর যেটা থিম ছিল সেটা মনে রাখবে, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। ওকে, এটা হচ্ছে এই বছর মানে 2024-এর থিম। নেক্সট কোয়েশ্চেন পড়বো। বলছে যে এটা সায়েন্সের কোয়েশ্চেন, কেমিস্ট্রির। কেমিক্যাল ফর্মুলা অফ কুইকলাইম। কুইকলাইমের কেমিক্যাল ফর্মুলা বলো। কেমিক্যাল কুইকলাইম হচ্ছে তোমার CaO, মনে রাখবে Ca ফর ক্যালসিয়াম আর O ফর অক্সাইড, তাহলে মনে রাখবে ক্যালসিয়াম অক্সাইড বলে এটাকে, ক্যালসিয়াম অক্সাইড। ওকে, ক্যালসিয়াম অক্সাইড বলা হয়। এটা হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, প্রত্যেকে জানি এটা হচ্ছে CaCO3, এটা ক্যালসিয়াম কার্বোনেট। ওকে, আর এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এগুলোর হচ্ছে তোমার কেমিক্যাল নেম আসে। এই রিলেটেড আমি বলতে থাকি। আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে, পুরোপুরি একটা PDF এর মধ্যে যত এই ধরনের কেমিক্যাল রয়েছে, প্রত্যেকটা কেমিক্যালের কমন নেম, মানে তাদের সাধারণভাবে আমরা কিভাবে চিনি, তাদের সংকেত এবং তাদের হচ্ছে স্পেশাল এই কোনো এক্সট্রা কিছু ইনফরমেশন যদি থাকে সেগুলো একটা PDF একটা ভিডিওর মধ্যে করা আছে, প্রচুর ইনফরমেশন দেওয়া আছে। ওই ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, এই আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তাহলে এই ধরনের কোশ্চেন স্যার আটকাবে না। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়ার্ক ডান। ওয়ার্কের মানে কার্যের একক বলো। কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল। জুল হচ্ছে কার্যের একক। তো অপশন নাম্বার ডি কারেক্ট। আচ্ছা, এবার এইটার আরেকটা অ্যাকচুয়াল হচ্ছে, তো জুল তো সায়েন্টিস্টের নামে, কিন্তু এই ওয়ার্কের মধ্যে থাকে কি? থাকে হচ্ছে ফোর্স মানে হচ্ছে নিউটন মিটার। তাহলে নিউটন মিটার এবং জুল এই দুটোই হচ্ছে SI ইউনিট অফ ওয়ার্ক ডান। ওকে, SI ইউনিট হচ্ছে এই ওয়ার্কের। নিউটন মানে হচ্ছে ফোর্স আছে, আর মিটার মানে নির্দিষ্ট একটা দূরত্ব বা ডিস্টেন্স আছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাম্পিয়ার কার একক? অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার ইলেকট্রিক কারেন্ট কাকে বলে? ইলেকট্রিক কারেন্ট হচ্ছে কারেন্টের ফ্লোকে বলা হয়, তারের মধ্যে দিয়ে নির্দিষ্ট যে ইলেকট্রিকের ফ্লো হয় সেটাকে বলা হয় ইলেকট্রিক। আর ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতা বা হচ্ছে তোমার ইন্টেন্সিটি। আর ওয়াট কি? ওয়াট হচ্ছে কিসের একক? ওয়াট হচ্ছে পাওয়ার একক। হচ্ছে ওয়াট। ওকে, ঠিক আছে। আচ্ছা, লিখতে অসুবিধা হচ্ছে, নেক্সট একটু জায়গা রাখবো, তাহলে ভালো লেখা যাবে। পরের প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং সাইটস ডু নট হ্যাভ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আগে তো এটাকে স্টার মেরে ইম্পর্টেন্স দেবে এটাকে, ঠিক আছে। বলছে নট, বলছে নিম্নলিখিত কোনটা একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নয়? বিজয়ওয়াড়া, নরোরা, তারাপুর, রাওয়াতভাটা। দেখো এখানে রাওয়াতভাটা রয়েছে হচ্ছে রাজস্থানের একটি তোমার নিউক্লিয়ার পাওয়ার। তারাপুর এটা সব থেকে প্রথম 1969 মহারাষ্ট্র। ওকে, এমএচি লিখলাম। নরোরা কোথায় রয়েছে? নরোরা রয়েছে নর্থ ইন্ডিয়াতে, উত্তরপ্রদেশে, ইউপিতে, ঠিক আছে। 9 হচ্ছে তাহলে অপশন নাম্বার এ। তো বিজয়ওয়াড়া হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি তোমার শহর, সিটি। তো বিজয়ওয়াড়া অন্ধ্রপ্রদেশে পড়ে, তো এইটাতে কোনো রকমের পাওয়ার প্ল্যান্ট নেই। ওকে, এছাড়াও কিছু পাওয়ার প্ল্যান্ট মনে রাখবে, যেমন হচ্ছে গুজরাটের, মনে রাখো একটা ইম্পর্টেন্ট, গুজরাটের কাকরাপাড়া গুজরাট। ওকে, মনে রাখবে। আচ্ছা,
গুজরাট। এছাড়াও তামিলনাড়ুতে দুটো রয়েছে, দুটো তামিলনাড়ু, একটা হচ্ছে কালাপাক্কাম, কালাপাক্কাম, আরেকটা হচ্ছে তোমার, আরেকটা কি গো, আরেকটা হচ্ছে কুডানকুলাম, কুডানকুলাম। এই দুটোই হচ্ছে তামিলনাড়ুতে রয়েছে, ইম্পর্টেন্ট কিন্তু টপিক, ওকে। আর কৈগা, কৈগা কোথায়? কৈগা হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের হচ্ছে কৈগা। তো মনে রাখবে এই দুটো খুবই, এই কটা সব থেকে ইম্পর্টেন্ট। এবং একটা হচ্ছে তোমার খুব আসে পরীক্ষাতে, মহারাষ্ট্রে তৈরি হচ্ছে কি আছে গো, আছে হচ্ছে জৈতাপুর, জৈতাপুর কোথায় এটা? এটা হচ্ছে মহারাষ্ট্রে। কার হেল্পে, কার সাহায্যে তৈরি হচ্ছে? ফ্রান্সের, ফ্রান্স হেল্প করছে। তো মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমাদের পশ্চিমবঙ্গে একটি তৈরি হচ্ছে হরিপুর, হরিপুর কোথায়? পশ্চিমবঙ্গের ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ওকে। এগুলো হচ্ছে ইনফরমেশন। আমাদের পরের প্রশ্ন বলছে, দ্য রামকৃষ্ণ মিশনস stressed the idea of through social service and the selfless action। বলছে এর মধ্যে কোনটা হবে? যারা রামকৃষ্ণ মিশনের যে আইডিয়া ছিল তারা হচ্ছে স্ট্রেস, সব থেকে বেশি জোর দিয়েছিল, ওকে। তো জোর দিয়েছিল অপশন নাম্বার এ ভক্তি, এডুকেশন, স্যালভেশন, নাকি হচ্ছে গড। তো অপশন নাম্বার সি স্যালভেশন, ঠিক আছে, স্যালভেশন উপরে তারা যোগ দিয়েছিল। এবার বলি রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন কোথায় রয়েছে? বেলুর মঠ, বেলুর মঠ হচ্ছে একটা রামকৃষ্ণ মিশন। এই বেলুরে রয়েছে হচ্ছে তোমার রামকৃষ্ণ মিশন একটা রয়েছে, যেটা তৈরি হচ্ছিল 1897-এ, ওকে। আরেকটা মনে রাখবে 1893 কোথায় গেছিল? স্বামী বিবেকানন্দ গেছিলেন হচ্ছে শিকাগোতে, ওকে, চিকাগো সম্মেলনে গেছিল, ওকে, ধর্মের সম্মেলনে। তো কত সাল? 93-তে গেছিল আমেরিকাতে, ইউএসএতে। আর হচ্ছে 97 সালে হচ্ছে বেলুর মঠ তৈরি হয়। আর কি মনে রাখবে এখান থেকে? মনে রাখবে আমরা তো প্রত্যেকে জানি স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন। শিষ্য ছিলেন হচ্ছে রামপ্রসাদের, ঠিক আছে, রামকৃষ্ণ পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। আর কি মনে রাখবে? মনে রাখতে পারো যে তার কিছু ইম্পর্টেন্ট বই, যেমন হচ্ছে কর্মযোগ, ভক্তিযোগ, তারপর হচ্ছে পরিব্রাজক, এগুলো ইম্পর্টেন্ট কিছু বই রয়েছে স্বামী বিবেকানন্দের, ওকে। আচ্ছা চলো পরের প্রশ্ন। ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে, ওকে, নন ভায়োলেন্স ডে পালন করা হয় অপশন নাম্বার সি, সি নয় এটা, ঠিক আছে চলো 2 অক্টোবর, ওকে। 2 অক্টোবর হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স। তার কারণ হচ্ছে গান্ধী জয়ন্তী, গান্ধীজির হ্যাপি বলা বার্থডে নাকি, গান্ধীজির বার্থডে, গান্ধী জয়ন্তী, গান্ধী জয়ন্তী। তো মনে রেখে দিও। আর মনে রাখবে কি 15ই আগস্ট জানি যে আমাদের হচ্ছে দেশ স্বাধীন হয়েছিল সেদিন। আর 14ই নভেম্বর এটা আমরা পালন করি হচ্ছে চিলড্রেন্স ডে, চিলড্রেন্স ডে হিসাবে। তার কারণ ওই দিন আমাদের ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুর বার্থডে। আর এটা হচ্ছে তোমার অক্টোবর, মনে রাখবে একতা দিবস, একতা দিবস বা হচ্ছে ইউনিটি ডে, ইউনিটি ডে, ঠিক আছে। কার জন্মদিন? বল্লভভাই প্যাটেলের জন্মদিন, ঠিক আছে। বল্লভভাই প্যাটেলের জন্ম হচ্ছে তোমার 31শে অক্টোবর। Which of the following dynasties established kingdom of বিজয়নগরা? বিজয়নগর কে ফাউন্ড করেছিল? বিজয়নগর ফাউন্ড করেছিল, দেখো বিজয়নগরের বেশ কয়েকটা তোমার কি বলে কিংডম নিয়ে বিজয়নগর। বিজয়নগর কোথায়? বিজয়নগর হচ্ছে আমাদের সাউথের যে পোর্শনটা রয়েছে এরকম, ঠিক আছে। তো কেরালার যে পার্টটা, তো এই পোর্শনটাতে কেরালা, কর্ণাটক, মডার্ন ডেতে কেরালা, কর্ণাটক, তারপর হচ্ছে তোমার তামিলনাড়ু, এই পোর্শনটা হচ্ছে তোমার বিজয়নগর কিংডম তৈরি হয়েছিল। এটা হিন্দু কিংডম, এরা তৈরি করেছিল। যে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে অপশন নাম্বার এ সঙ্গম ডাইনেস্টি, এরা হচ্ছে বিজয়নগরকে স্টার্ট করেছিল। রাজা কে ছিল? হরিহর, হরিহর অ্যান্ড বুক্কা, ঠিক আছে। এই দুই ভাই মিলে সঙ্গম ডাইনেস্টির ফাউন্ডার বলতে পারো বা বিজয়নগরের ফাউন্ডার। এবার বিজয়নগর হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী, কৃষ্ণা ও তুঙ্গভদ্রা, তুঙ্গা
ভদ্রা নদীর তুঙ্গভদ্রা নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত, ঠিক আছে, খুবই ফার্টাইল ল্যান্ড সেই সময় সেই জায়গাটাতে তুঙ্গভদ্রা এবং হচ্ছে কৃষ্ণা নদীর। আর কি মনে রাখবে, তুঙ্গভদ্রার তীরে একটি শহর রয়েছে হাম্পি কর্ণাটকে, হাম্পি, আর এটাই হচ্ছে তাদের ক্যাপিটাল। হাম্পি হচ্ছে বিজয়নগরের রাজধানী। এছাড়াও সঙ্গমের পরে হচ্ছে তোমার একটি কিংডম আসে সঙ্গম বংশের পরবর্তীতে তোমার বিজয়নগরে, সেইটি হচ্ছে তোমার হ্যাঁ, এরপরে যেই ডাইনেস্টিটা আসে সেটা হচ্ছে তোমার সালুবা ডাইনেস্টি, যার ফাউন্ডার হচ্ছে নরসিংহ রায় টু, নরসিংহ রায় দ্বিতীয় বা টু। ওকে, এরপরে হচ্ছে তোমার তুলুবা ডাইনেস্টি, অপশন নাম্বার ডি। তুলুবাদের যে ফাউন্ডার ছিলেন তার নাম হচ্ছে কে, তার নাম হচ্ছে বীর নরসিংহ, বীর নরসিংহ রায়, ঠিক আছে। আর এই তুলুবা বংশেরই রাজা ছিলেন কৃষ্ণদেব রায়, কৃষ্ণদেব রায়। ওকে, আর এই কৃষ্ণদেব রায় সমগ্র বিজয়নগরের শ্রেষ্ঠ রাজা। ওকে, শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়ের। আচ্ছা, কৃষ্ণদেব রায়ের একটা বই আছে আমুক্ত মাল্যদা, ইম্পর্টেন্ট বই কিন্তু, ঠিক আছে। আরেকটা বই আছে জাম্বুময় বতি কল্যাণম। ওকে, কল্যাণম, তো মনে রাখবে ইনফরমেশন এগুলো। পরের কোশ্চেন বলছে হোয়েন ওয়াজ বায়ুদূত এয়ারলাইন সেট আপ। বায়ুদূত এয়ারলাইন চালু হয়েছিল ভারতবর্ষে কোন সালে? এইটা শুরু হয়েছিল 1981 সালে। বায়ুদূত অনেকেই হয়তো শোনোনি, এই লেভেলের কোশ্চেন এসে থাকে সিজিএল এ, এবং এই টাইপেরই কোশ্চেন তোমার টিএসসি মিসলেনিয়াসও দেখতে পারবে। তো এক সম্পর্কে কিছু ইনফরমেশন যদি দিতে লাগে তাহলে এইটা কোলাবোরেশন ছিল ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং হচ্ছে এয়ার ইন্ডিয়ার মাধ্যমে। ইন্ডিয়ান এয়ারলাইন্স প্লাস হচ্ছে এয়ার ইন্ডিয়া। ওকে, এরা হচ্ছে কোলাবোরেশনে তো করেছিল, কিন্তু এটা স্টপ হয়ে যায়, স্টপ করে দিয়েছিল তাদের সার্ভিসটা কত সালে? 1997 সাল থেকে। তো এখান থেকে বলি ভারতবর্ষে প্রথম যে এয়ারলাইন শুরু হয়েছিল 1932 সালে, 1932-তে 1932 সালে প্রথম এয়ারলাইন শুরু হয়েছিল কার দ্বারা? না হচ্ছে জে.আর.ডি. টাটা, তিনি স্টার্ট করেছিলেন ভারতবর্ষে প্রথম, যেটা আমরা এয়ার ইন্ডিয়া নামে চিনি, এই যে এয়ার ইন্ডিয়ার ফাউন্ডার। ওকে, আচ্ছা, আর এখান থেকে কি মনে রাখবে, ভারতের মাটিতে প্রথম প্লেন উড়েছিল 1911 সালে। কোথায়? এলাহাবাদ টু, ওখানে একটা কাছে একটা শহর আছে নৈনি বলে একটা জায়গা, এলাহাবাদের মধ্যে 9.2 কিলোমিটার এই প্লেন উড়েছিল এই 1911 সালে প্রথম। ওকে, পরের প্রশ্ন বলছে ওয়ারিং অ্যাওয়ে অফ দ্য ল্যান্ডস্কেপ বাই দ্য ডিফারেন্ট এজেন্টস লাইক ওয়াটার, উইন্ড, আইস ইজ কল্ড। মানে বলতে চাইছে যে এই ওয়াটার মানে জল, বায়ু এবং বরফ দ্বারা যে ভারতের যে ভূমিরূপ, ভারতের কেন সারা পৃথিবীর যে ভূমিরূপ রয়েছে তার যে পরিবর্তন হয় সেই ঘটনাটাকে কি বলে? তো এদের দ্বারা যে ঘটনা ভূমিরূপের যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় ইরোশন। এরা ইরোশন করে বা ক্ষয় করে। ওকে, আচ্ছা, ঠিক আছে। জল দ্বারা মৃত্তিকা ক্ষয় বেশি হয় প্রাকৃতিকভাবে, যেমন কিছু ক্ষয় হচ্ছে, প্রথম মনে রাখবে শীত ক্ষয়,
শীট ইরোশন মানে হচ্ছে ওপরের ভূমির ওপর থেকে চাদরের মতন যে অংশটি ক্ষয়ে চলে যায় জলের সাথে সাথে সেইটা। এগুলো আরো বেশি ডিপ হলে, বৃষ্টিপাত আরো বেশি জোরালো হলে চলতে থাকে, এটা করে নালী ক্ষয় দেখা যায়, যেটাকে আমরা রিল ইরোশন বলি। রিল ইরোশন, এই রিল ইরোশন যেটা নালীগুলো সৃষ্টি হলে এগুলো আরো বড় বড় হয়ে গালির সৃষ্টি করে, ঠিক আছে। আর এই গালির ভূমিরূপ দেখা যায় চম্বলে। চম্বল ভূমির চম্বল যে নদী তার হচ্ছে উপত্যকা অঞ্চলে এই গালি ইরোশন দেখা যায়। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, মনে রেখে দেবে, ওকে। আর সেডিমেন্টেশন তো জানি আমরা, জমিয়ে দেওয়া, পলি জমানো, সেটাকে সেডিমেন্টেশন বলে। নদীর তলদেশে, সমুদ্রের তলদেশে। মেটামরফোস মানে হচ্ছে তো রূপান্তর, শিলার যে রূপান্তর ঘটে সেটা মেটামরফোস। আর ওয়েদারিংকেই বলা হয় হচ্ছে তোমার, ছোটবেলায় পড়েছো আবহবিকার, তো এই ওয়েদার থেকে আবহাওয়া, সেখান থেকে হচ্ছে তোমার ওয়েদারিং হয়, ওকে। তো এগুলো যেমন স্বল্পমোচন, এগুলো সব ওয়েদারিং এর পার্ট, ওকে। পরের প্রশ্ন বলছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ চেয়ারম্যান অফ দ্য সেন্ট্রাল বোর্ড। বলছে যে সেন্ট্রাল বোর্ড অফ কন্ট্রোল ট্যাক্সেস এ 2022 সালে নিয়োগ হওয়া যে চেয়ারম্যান, তার নাম কি? সেটা তো সেই বছরের বা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, এটা তো এখন ইররিলেভেন্ট, দরকার নেই আমাদের। তো এখন পড়বো কি এখান থেকে আমরা? কবে এটা প্রথম তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল, আচ্ছা উত্তরটা অপশন নাম্বার এ, নীতিন গুপ্তা, সেই সময় হয়েছিল। আর এটা তৈরি হয়েছিল 1964-এ। সেই সময় যে চেয়ারম্যান ছিল, প্রথম যে চেয়ারম্যান, সেটা হচ্ছে জেপি সিং, যমুনা প্রসাদ সিং, ওকে। তিনি হচ্ছেন প্রথমকার মতন। পরের প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ইজ নোন অ্যাজ শরৎ সম্রাট। এটা আমি একটা শর্টেও আলোচনা করেছিলাম, শর্ট ভিডিওতে, যে শরৎ সম্রাট কাকে বলা হয়। প্রথমত শরৎ বাজায় হচ্ছে এখানে কায়, রবিশঙ্কর তো হবে না নিশ্চয়ই শরৎ বাজায়, তাহলে অপশন আউট করতে পারো, ঠিক আছে। আমির আলী খান, আমজাদ আলী খান আর কিষান মহারাজ। অপশন নাম্বার যদি তুমি জানো তাহলে অপশন আউট করেও এটা করতে পারো। আমজাদ আলী খান, ইনি হচ্ছেন শরৎ বাজায়, তো এনাকেই বলা হয় হচ্ছে শরৎ সম্রাট, ঠিক আছে। এছাড়াও আরো কিছু শরৎ বাজকের নাম যদি বলতে লাগে তাহলে বলবে বুদ্ধদেব দাশগুপ্ত। আর কে? আর পরে আমজাদ আলী খান হয়ে গেছে, তাহলে আলী আকবর খান, ওকে। আর কি মনে রাখবে? আর একজন আছেন, তার নাম হচ্ছে আল্লাউদ্দিন খান, ওকে। পণ্ডিত রবিশঙ্কর সেতার, ঠিক আছে, সেতার বাজায়। আর পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারতীয় যিনি গ্র্যামি পেয়েছেন। গ্র্যামি ইউএসএ দেয়, গ্র্যামি মিউজিকে দেয়, ইউএস গভর্নমেন্ট দেয়। আর হচ্ছে কতবার? 5 বার পেয়েছে, 5 টাইমস, ওকে। কিষান মহারাজ কে? পণ্ডিত কিষান মহারাজ, তিনি হচ্ছেন তবলা বাজায়, তবলা। তো অপশন আউট করো, তুমি করতে পারতে এটা, যে শরৎ বাজায় তাকে শরৎ সম্রাট বলে। পরের প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য মেথড অফ ন্যাশনাল ইনকাম এস্টিমেট। আমাদের ভারতবর্ষের যে ন্যাশনাল ইনকাম এস্টিমেট করা হয় বেশ কিছু মেথড রয়েছে, এর মধ্যে কোনটা নয়? অপশন নাম্বার এ ব্যাংকিং মেথড নয়, তার মানে তিনটে হচ্ছে তোমার একটি তোমার ন্যাশনাল ইনকাম এস্টিমেট করার একটি প্রসেস। আর ন্যাশনাল ইনকাম প্রথম যিনি বলেছিলেন ভারতবর্ষের, মেজার করেছিলেন, তার নাম হচ্ছে দাদাভাই নৌরোজি। আর দাদাভাই নৌরোজির বইটার নাম হচ্ছে তোমার ওই যে সেই কি বলে, দা পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তো 1888 সালে তিনি এটা লিখেছিলেন। আর কি না 1901 সালে তিনি হচ্ছেন প্রথম আমাদের ন্যাশনাল ইনকাম মেজার করেছিলেন, দাদাভাই নৌরোজি, ওকে। আচ্ছা, এর পরের প্রশ্ন বলছে কি? বলছে দ্য টার্ম পার্লামেন্ট রেফার্স টু। যদি পার্লামেন্টের কথা বলে তাহলে পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত হয়? পার্লামেন্টের মধ্যে দুটি কক্ষ থাকে, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা, ওকে। আর কি? এইবার তো মাথায় হাত। অপশন নাম্বার বোথ এ অ্যান্ড বি, এটা তো কোথাও অপশন নেই।
বা রাজ্যসভা অ্যান্ড লোকসভা, সেটাতে আমরা পার্লামেন্ট মানে তো এই দুটোকেই চিনি, কিন্তু অপশান এ করলে বি তো কি হবে তাহলে, তাও কোশ্চেন এ আসবে। কিন্তু অপশান নাম্বার ডি যদি দেখো বলছে ন্যাশনাল লেজিসলেচার, তাহলে এই দুটোকে নিয়েই আমাদের পার্লামেন্ট তৈরি হয়, তো এই দুটোকেই বলা হয় ন্যাশনাল লেজিসলেচার বা হচ্ছে তোমার পার্লামেন্ট। যেটা স্টেট লেজিসলেচার, স্টেটের বিধানসভা বলা হয়, স্টেটের বিধানসভাকে স্টেট লেজিসলেচার বলা হয়। আর ন্যাশনাল লেজিসলেচারই হচ্ছে তোমার রাজ্যসভা লোকসভা নিয়ে পার্লামেন্ট গঠিত হয়, এবং পার্লামেন্টের আরেকজন পার্ট হচ্ছে কি ভারতের রাষ্ট্রপতি। ওকে, পরের প্রশ্ন বলছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই সময়কার, যে চাইল্ড ডেভেলপমেন্টের ডিপার্টমেন্টের তরফ থেকে মিল্ক অ্যান্ড এগ মানে হচ্ছে ডিম আর দুধ দেওয়া হবে ওই অঙ্গনওয়াড়ির যে স্টুডেন্টগুলো ছিল তাদেরকে। কোন স্টেট এটা করেছিল সেই সময়, কারেন্ট অ্যাফেয়ার্স দরকার নেই। তো পরের প্রশ্ন আমরা চলে যাব, বলছে যে ক্যামেল প্রোটেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি এইটা কোন গভর্নমেন্ট তোমার কি করে অ্যানাউন্স করেছে। দেখো এর থেকে সোজা প্রশ্ন কি হতে পারে, একটুখানি লজিক যদি ভালো এবং অপশনগুলো দেখো, ক্যামেলের ওপরে যদি কেউ কিছু ডেভেলপমেন্ট আনে, তাহলে ক্যামেল ভারতবর্ষের একমাত্র অপশন নাম্বার এ রাজস্থানের মরুভূমি অঞ্চলেই দেখা যায়, ঠিক আছে। তো নিশ্চয়ই গুজরাট বা লাদাখ এরা আনবে না, তো অপশন নাম্বার এ লজিক্যালি। তারপর হচ্ছে, হু অ্যামং দ্য ফলোইং প্রেসিডেন্টস অফ ইন্ডিয়া ওয়াজ অলসো দ্য ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন। বলছে ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট তিনি হচ্ছেন প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান ছিলেন, তার নাম বলো। এবার হচ্ছে ভালো প্রশ্ন এসছে, বেশ ভালো প্রশ্ন এটা। ওকে, অত সহজ না এটা জানা। তো প্ল্যানিং কমিশন তৈরি হয়েছিল 1950 সালে, ঠিক আছে। 1950-এ তৈরি হয়েছিল। প্ল্যানিং কমিটি যেটা তৈরি হয়েছিল তারই ফরমেশন হচ্ছে স্বাধীনতার পরে প্ল্যানিং কমিশন, যেটা বর্তমানে এখন আর নেই। এটা এখন 2015-র পর থেকে এটাকে বানিয়ে দেওয়া হয়েছে নীতি আয়োগ। নীতি আয়োগ, ওকে, নীতি আয়োগ বানানো দেওয়া হয়েছে। আর নীতি আয়োগ প্ল্যানিং কমিশনের জিনিস একই, এখানকার সবসময় চেয়ারম্যান কে হবে, প্রাইম মিনিস্টার ক্ষমতা বলে, ওকে, পদাধিকার বলে। তো এখানে চেয়েছে ডেপুটি চেয়ারম্যান। ডেপুটি চেয়ারম্যান অপশন নাম্বার ডি প্রণব মুখার্জি ছিলেন, যিনি হচ্ছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতিও, ঠিক আছে। যেটাই বলছি যে কোন প্রেসিডেন্ট ভারতবর্ষের যিনি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। এবার একটু ইনফরমেশন দিই প্ল্যানিং কমিশন এবং হচ্ছে তোমার চেয়ারম্যান সম্পর্কে। তিনি প্রথম ডিফেন্স মিনিস্টার মানে হচ্ছে তোমার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, সেটা সময় ছিল 2004 থেকে 2006। তারপর 2006 থেকে তিনি ফিনান্স মিনিস্টারও ছিলেন, ঠিক আছে, অর্থমন্ত্রী। কত পর্যন্ত না 2009 পর্যন্ত। তারপরে 2009 থেকে তিনি এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার ছিলেন, ঠিক আছে। বর্তমানে ডিফেন্স মিনিস্টার, বর্তমানে ফিনান্স মিনিস্টার এবং হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার কে, এগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। যদি জানো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানিও। তাহলে 2009 থেকে 12 তিনি এতগুলো জায়গা সামলেছেন। তারপরে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, প্রণব মুখার্জি। পরের প্রশ্ন বলছে, ইন গলগি অ্যাপারেটাস সেলের ভিতরে নিউক্লিয়াস থাকে এবং থাকে হচ্ছে গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভ্যাকুওল, এগুলো থাকে। তো তার মধ্যে একটা পার্ট হচ্ছে গলগি অ্যাপারেটাস। বলছে যখন ম্যাচিওরিং হয় এই ফেজটার সময় এইটা কেমন দেখতে লাগে, কোন শেপের হয়। উত্তর হবে অপশন নাম্বার ডি, ওকে। আর গলগি বডি আবিষ্কার করেছিলেন, নাম হচ্ছে ক্যামিলিও গলগি, তার নাম অনুসারেই আবিষ্কার, মানে তিনি প্রথমে এটা অবজার্ভ করেছিলেন। এটা আবিষ্কার করেছিলেন তিনি, সময়টা হচ্ছে 1898 সাল। এটা 1898। সেল কি আবিষ্কার করে? সেল আবিষ্কার করে হচ্ছে রবার্ট হুক কত সালে? 1665, ওকে। আর নিউক্লিয়াস আবিষ্কার করেছে, এনার নামও রবার্ট, কিন্তু ইনি হুক নন, ইনি হচ্ছেন বাদামি, মানে হচ্ছে ব্রাউন, ওকে। আর সাল হচ্ছে 1831 সাল, 31 এটা, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, রাজা রামমোহন রয় ফাউন্ডেড দ্য রিফর্ম অ্যাসোসিয়েশন ব্রহ্ম সভা, এইটা লেটার ওয়াজ নোন অ্যাজ। তো পরবর্তীকালে ব্রহ্মসভা কত সাল মানে কি নাম পরিবর্তন হয়? তো ব্রহ্মসভা 1828 সালে তৈরি হয়েছিল কলকাতাতে, এবং 1800 মানে পরের বছর 1829 সালের নামটা পরিবর্তন করে রাখা হয় ব্রহ্ম সমাজ, ওকে, ব্রহ্ম সমাজ।
1875 সালে তৈরি হয় হচ্ছে আর্য সমাজ, এটা বোম্বেতে। আর এর যে ফাউন্ডার তার নাম হচ্ছে দয়ানন্দ সরস্বতী, ঠিক আছে, আমরা জানি প্রত্যেকেই। আর দেব সমাজ এইটা কে তৈরি করে? এটা তৈরি হয় শিব নারায়ণ অগ্নিহোত্রী, শিব নারায়ণ অগ্নিহোত্রী, ঠিক আছে, শিবনারায়ণ অগ্নিহোত্রী বানিয়েছিলেন হচ্ছে দেব সমাজ, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, দেব সমাজের সালটা বলে রাখো, দেব সমাজের সাল হচ্ছে 1837 সাল। ইনফরমেশন। পরের প্রশ্ন বলছে যে ড্যাশ পার্ট অফ জাইলেম টিস্যু প্লান্ট স্টোর ফুড, মানে জাইলেমের কোন পার্টে তোমার কি হয়, স্টোর করে রাখা হয় খাদ্য খাবার, কোনটা হবে উত্তর? অপশন নাম্বার সি, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা, ঠিক আছে। আচ্ছা, জাইলেম কি বহন করে? জাইলেম হচ্ছে জল, মনে রাখবে, জাইলেম জল, যাও 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 মনে রাখবে, জাইলেম জল মানে হচ্ছে ওয়াটার। আর এর মতনই আরেকটা আছে তুমি কি, ফ্লোয়েম, ফ্লোয়েম, ফ্লোয়েম কি করে? ফ্লোয়েম হচ্ছে ফুড, মনে রাখবে, ফ্লোয়েম হচ্ছে ফুড বা খাদ্য বা নিউট্রিয়েন্টস হচ্ছে ফ্লোয়েম বহন করে, জাইলেম হচ্ছে জল বহন করে, ঠিক আছে। আচ্ছা, জাইলেম, জাইলেম এটা হচ্ছে তোমার মৃত কোষ, উদ্ভিদে দেখা যায়, ঠিক আছে। আর ফ্লোয়েম হচ্ছে তোমার জীবিত। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য 2015 সালে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছিলেন? একটা তোমার কি বলে অ্যালবাম ছিল, নাম হচ্ছে উইন্ড অফ সংসারা, উইন্ড অফ সংসার। তো এটা কোলাবোরেশন ছিল, সাউথ আফ্রিকান একজন ফ্লুইস্ট ছিলেন, বা হচ্ছে তোমার ফ্লুইস্ট কি বাঁশি, তো হ্যাঁ বাঁশি বাদক, তার নাম হচ্ছে কোলেরাম, কি ওয়ার্ল্ডার কোলেরাম, চলো এটাকে আমরা নাম দিই মনু। ওকে, তো সাউথ আফ্রিকার একজন মনু, যার ডাক নাম, তিনি হচ্ছেন এই যে এইটা, তো তিনি হচ্ছেন ফ্লুইট বাদক। তার সাথে কে ছিলেন যে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন? তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে রিকি কেজ, রিকি কেজ। ওকে, তিনি হচ্ছেন এই গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন 2015 সালে পেয়েছেন, সেইটা জিজ্ঞাসা করছে 2022-এ এসে। ওকে, তো এই ধরনের কোশ্চেন আসে। তো ওয়াটার কোলারম্যান, তার সাথে হচ্ছে তিনি পেয়েছিলেন। পরের প্রশ্ন বলছে উইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট হরপ্পান সাইট নট বিন ফাউন্ড, মানে হচ্ছে হরপ্পার যে সমস্ত সাইটগুলো পাওয়া গেছে, কোন নিম্নলিখিত কোন রাজ্যে একটিও হরপ্পার সাইট পাওয়া যায়নি? গুজরাটে পাওয়া গেছে 3-4টে, রাজস্থানে পাওয়া গেছে কালীবঙ্গান, গুজরাটে লোথাল টোথাল এই সমস্ত, হরিয়ানাতেও পাওয়া গেছে। অপশন নাম্বার এ, অপশন আউট করলেই পাওয়া যায়, উত্তরাখণ্ডে কোনো রকমের পাওয়া যায়নি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বলতে গেলে তো প্রচুরই বলতে হয়, চলো ভিডিও অনেক লেন্থ বড় হয়ে যাবে। পরের কোয়েশ্চেন বলছে বার্নিং কোলকে যদি পোড়ানো হয় এক্সাম্পল অফ, তাহলে নিম্নলিখিত কোন রিয়াকশনের উদাহরণ হবে? কোল যখন আগুনে পড়ে তখন হচ্ছে নিম্নলিখিত কোনটা হবে? সেটাকে ডিকম্পোজিশন রিয়াকশন হবে? একেবারেই নয়। তার কারণ তুমি ডিকম্পোজিশন যদি জানো, তাহলে ডিকম্পোজিশন হয় হচ্ছে মৃত যে সমস্ত প্রাণী এবং উদ্ভিদের যে দেহাবশেষ থাকে, মাটিতে পড়ে থাকে, সেগুলোর মধ্যে মাইক্রো অর্গানিজমস গুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, ছত্রাক, তারপর হচ্ছে কি বলে ব্যাকটেরিয়া, এরা ওগুলোকে পচিয়ে মাটির সাথে মিশিয়ে দেয়, সেটাকে বলে ডিকম্পোজিশন। আর এই ডিকম্পোজিশন হয় বলেই মৃত ব্যক্তি বা মৃত ব্যক্তি মানে কি, মৃত হচ্ছে যে সমস্ত অ্যানিমালসদের দেহ রয়েছে, যে যারা মরে বনে জঙ্গলে যে সমস্ত জায়গায়, তাদের তো আর বডি তো ওখানেই পড়ে থাকে, ঠিক আছে। এবং হচ্ছে প্রচুর গাছপালা ভেঙে চুরে পড়ছে, তাদের যে বডিগুলো, তাদের যে তোমার পার্টসগুলো, সেগুলো হচ্ছে মাটিতেই মিশে যায়। তো কাদের দ্বারা মেশে? সেগুলো মাইক্রো অর্গানিজম, ব্যাকটেরিয়া এবং হচ্ছে ফাঙ্গাল দ্বারা, ঠিক আছে। তো সেইটাকে ডিকম্পোজিশন বলে। আর এই ডিকম্পোজিশন হয় বলেই মাটিতে মিশে যায়। আর যেটা হয় না সেটা হচ্ছে প্লাস্টিক, সেই জন্য ডিকম্পোজিশন হয় না বলে দীর্ঘদিন মাটিতে থাকে, তাই মাটির উর্বরতা কমিয়ে দেয়, মাটি দূষণের কারণ হয়। এটা হলো ডিকম্পোজিশন। বলেছে ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন নাকি কম্বিনেশন রিয়াকশন নাকি ডিসপ্লেসমেন্ট রিয়াকশন? তো উত্তরটা হবে অপশন নাম্বার সি, কম্বিনেশন। কম্বিনেশন মানে হচ্ছে দুটো এলিমেন্ট জুড়ে, মানে আলাদা আলাদা, মনে করো 1 + 1 জুড়ে 2 করে দেবে, এইটাকে বলা হয় কম্বিনেশন, কম্বাইন করবে। দেখো কি হয় হচ্ছে আগুন যখন জ্বলে তখন হচ্ছে কার্বন প্লাস হচ্ছে বাতাসের যে অক্সিজেন রয়েছে, এই দুটো একসাথে রিয়াকশন করে কম্বিনেশনে তৈরি করে CO2। আমরা জানি যে আগুন থেকে যে আগুন পোড়ালে যে গ্যাসটা বেরোয় সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড কার কম্বিনেশনে তৈরি হলো? কার্বন এবং হচ্ছে অক্সিজেন, ঠিক আছে। তো সেই জন্য এটাকে আগুনে পোড়ানোর যে কয়লার যে আগুনে পোড়ে সেটাকে বলা হয় কম্বিনেশন রিয়াকশন বা বার্নিং বলতে পারো। ওকে, আচ্ছা, আর হচ্ছে কি, ঠিক আছে, আর কি এরপর
দ্য ফোরমোস্ট রাইট অ্যামং দ্য রাইটস অফ ফ্রিডম ইজ, সর্বপ্রথমে প্রধান রাইট কোনটা হবে এখানে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি হবে। প্রিভেন্টিভ ডিটেনশন, ফ্রিডম অ্যান্ড অ্যাসেম্বলি অ্যান্ড স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কোনটা হবে? ফোরমোস্ট, মানে সবথেকে প্রধান সবকটাই রাইট আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, কিন্তু সবথেকে প্রধান হওয়া উচিত অপশন নাম্বার এ, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি, যেটা রাখা হচ্ছে আর্টিকেল নাম্বার 21-এর মধ্যে এটা রয়েছে, এবং আরেকটা আর্টিকেল রয়েছে 20। তো এই দুটো আর্টিকেল কিন্তু এমার্জেন্সির সময়ও কিন্তু বহাল থাকে, বাকি সব কিছু সাসপেন্ড হয়ে যায়, কিন্তু এই দুটো কিন্তু এমার্জেন্সি সময় থাকে। তার কারণ 1975-এর যে ন্যাশনাল এমার্জেন্সি চলেছিল, এই দুটো সাসপেন্ড হয়ে যাওয়াতে যাকে ইচ্ছা তাকেই গ্রেফতার করছিল গভর্নমেন্ট এবং পুলিশ। ওকে, তো সেই জন্য তারপরে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই দুটো এমার্জেন্সির সময়ও সাসপেন্ড হবে না, এরকমই ঘোষণা করা হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। এবার পরে আসি প্রিভেন্টিভ ডিটেনশন। এই শুধুমাত্র ডিটেনশনের ক্ষেত্রে আর্টিকেল নাম্বার 22 আছে এটা। ওকে, ফ্রিডম অ্যান্ড অ্যাসেম্বলি, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, এই দুটোই রয়েছে আর্টিকেল নাম্বার 19-এ। এখানে মোট 6টা ফ্রিডম অফ স্পিচের কথা বলা আছে, 6। ওকে, আর্টিকেল নাম্বার 19। থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও যদি দেখো ভালো কথা, তুমি প্রিপারেশন করো ভালো করে। সেট নাম্বার 2 নিয়ে খুব শীঘ্রই হাজির হব, এবং পিডিএফ পেয়ে যাবে কোথায়? লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, টেলিগ্রাম চ্যানেলে, সেখানেই পাবে, এই আনসার সহ পাবে। ওকে, দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।